সবাই দেখতে পাচ্ছ বোধহয় ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল প্রিন্টিং লেকচার 13 বাই প্রসেসিং টেকনোলজিস। তো খুব কমন একটা পরিচিত দৃশ্য দেখা যাচ্ছে যে কাপড়ের উপরে আমরা ব্লক মারছি। সাধারণত আগে করা হতো, এখন সেভাবে করা হয় না। এরপরেও ওই যে পার্টি হাউস গুলোতে সাধারণত তারা নিজে পাঞ্জাবি বা এই ধরনের কোনো কিছু কিনে কাস্টমাইজ করে ফেলে। তো তোমরা যেহেতু টেক্সটাইলে পড়ো, তোমরা কিন্তু এগুলো করতেই পারো, নিজের ফ্যাশন বৈচিত্র্যতা আনতেই পারো। তো এটা ঠিক আমরা যখন মেলায় যাইতাম, তো মেলায় গেলে দেখতাম ওই বিভিন্ন প্রকার হাতি, ঘোড়া, ফুল, পাখি ইত্যাদি কাঠের উপর খোদাই করা থাকতো। তো সেই ব্যক্তি আমাদের হাতে কি করতো, এই ছবিটা এঁকে দিত আর কি, কালার দিয়ে। মনে পড়ে কিনা মেলা, এখন দেখি না, সেটাও একটা ব্লগ। ঠিক আছে, তো নানা প্রকার প্রিন্টিং আছে। তো প্রিন্টিং সম্পর্কিত যে বেসিক ধারণাটা, সেটা আজকে আমরা নেব। প্রথমত আমাদের জানা দরকার প্রিন্টিং সম্পর্কে, প্রিন্টিংটা কি। বলা হচ্ছে the word printing has derived from a Latin word which means pressing. এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রেস করা। টেক্সটাইলে প্রেস তো করতেই হবে, নাহলে তো প্রিন্টিং হচ্ছে না। টেক্সটাইল প্রিন্টিং is one kind of localized dyeing, not the term. Localized dyeing, dyeing আমরা কি জেনেছি, যে টেক্সটাইল ফাইবারে যখন আমরা কালার লাগাবো, তখনই তো সেটাকেই তো আমরা মানে ডাইং বলছি, অর্থাৎ কালারেশন প্রক্রিয়া বলছি। তো এটাকে আরেকটু নির্দিষ্ট করে দিচ্ছি আমরা, বলা হচ্ছে যে লোকালাইজড ডাইং, অর্থাৎ কালারটা লাগবে কিন্তু সবটা জুড়ে নয়, যতটুকু আমরা চাইবো ঠিক ততটুকু। So where dyes or pigments and chemical applied by any method which can produce particular effect of color according to the design, যেখানে পিগমেন্ট, ডাইস অথবা কেমিক্যাল সহ আমরা অ্যাপ্লাই করব, যেটা কিনা একটা পার্টিকুলার ইফেক্ট তৈরি করবে। So in a word, applying colored patterns and design to decorate a finished fabric is called printing. Applying colored patterns and design to decorate a finished fabric is called printing. Textile printing, we mean the localized application of dyes or pigments and chemical by any method can produce particular effect of color on the fabric according to the design. তাহলে কি হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন অনুসারে ডাইং বা কালার গুলো অ্যাপ্লাই করাই হচ্ছে আমাদের প্রিন্টিং। সেখানে কিছু ছবি আমরা প্রিন্টিং এ দেখতে পাচ্ছি। নানা প্রকার প্রিন্টিং হয়ে থাকে, সিম্পল থেকে জটিল পর্যন্ত। ফিচার্স অফ প্রিন্টিং, ফিচার গুলো কি, সাধারণত বৈশিষ্ট্যগুলি। বলা হচ্ছে প্রিন্টিং ইজ অ্যাপ্লাইড ফ্রম ডিজাইন অর প্যাটার্ন। হ্যাঁ, এটা তো লাগবে। সিঙ্গেল অর মাল্টি কালার ক্যান বি অ্যাপ্লাইড, ডেফিনেটলি একটা কালার হতে পারে, অনেকগুলো হতে পারে। A special type of viscous liquid used to hold the dye, pigment and chemical which is called print paste. আমরা সবগুলো উপাদানের সমন্বয়ে একটা পেস্ট তৈরি করি। আমাদের বাসার যে দাঁত মাজের পেস্ট আছে, অনেকটা সেরকম একটা ভিসকস লিকুইড, যেটা ডাই, পিগমেন্ট, কেমিক্যাল, অন্যান্য অক্সিলারি সবকিছু কন্টেইন করে। High viscosity of print paste helps to dye adhere to the surface of the fiber, but the fixation is done by applying steam which is called curing. তো এই ভিসকোসিটির কারণে গড়িয়ে চলে যায় না। এটা যদি পাতলা হতো, আমরা যখন অ্যাপ্লাই করব তখন তো সেটা গড়িয়ে চলে যাবে, তাই না? তো এটি যখন পেস্টের মতো, অর্থাৎ হাই ভিসকোসিটি থাকছে, তখন কিন্তু এটা গড়িয়ে চলে যাচ্ছে না এবং এটি সারফেসের ফাইবারের সাথে লেগে থাকছে। কিন্তু সারফেসে শুধুমাত্র যদি কেমিক্যাল অর্থাৎ পেস্টটাকে অ্যাপ্লাই করি, সারফেসে অ্যাপ্লাই করাটাই তো শুধুমাত্র প্রিন্টিং নয়, সেটাকে ফাইবারের সাথে বন্ড করাতে হবে। তো ডাইং এর ক্ষেত্রে তো আমরা টেম্পারেচার এবং দিয়ে বন্ড করাই সাধারণত, বাট এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ফিক্সেশন করতে হচ্ছে। ফিক্সেশনের সময় আমরা কি করছি, স্টিম এবং টেম্পারেচার দিচ্ছি। তাহলে স্টিম যখন দিচ্ছি তখন সেখানে ওয়াটার মলিকুল আছে,
এবং টেম্পারেচার আছে। তার ফলে কি হচ্ছে, ডাই মলিকুলগুলো এবারও ফাইবারের ভিতরে ঢুকছে বা প্রবেশ করছে বা ফাইবারের সাথে বন্ড করছে। For dyeing, low viscous or aqueous medium is used to printing is done in wet viscous medium. বলা হচ্ছে আমরা সাধারণত ওয়েট ভিসকাস মিডিয়াম ইউজ করতাম বা মানে অর্থাৎ ওয়াটার ইউজ করতাম বা এই ধরনের ডাইং এর ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রেও কিন্তু স্টিম এবং ওয়েট ভিসকাস মিডিয়াম যে প্রেসটা সেখানেও কিছু পরিমাণ পানি আছে। The dyes used for printing is mostly VAT, reactive, naphthalene, disperse, etc. have a good fastness properties. অন্যগুলা দিয়ে যে হবে না এমনটা কিন্তু নয়, ওগুলো দিয়েও হবে, তো ম্যাক্সিমাম মোটামুটি ইউজ করা হয়, রিঅ্যাক্টিভটা বেশি করা হয়, ডিসপার্স এগুলো। The pigment which are not truly dyes, we know about the pigment যেটার আকর্ষণ বিকর্ষণ নেই, are also used extensively for printing. About 96% is done by pigment. These colors are fixed to fiber through the binder. তাহলে আমরা কি বলছি, এখানে আমাদের যে পিগমেন্ট গুলো রয়েছে এই পিগমেন্ট গুলো দিয়ে আমরা ম্যাক্সিমামটা করে থাকি, প্রিন্ট করে থাকি। এই পিগমেন্ট গুলো কি, পিগমেন্ট গুলো সাধারণত হচ্ছে কালারিং ম্যাটেরিয়াল, বাট দে হ্যাভ নো কালার। অ্যাজ এ রেজাল্ট তারা সাধারণত আমরা তাদের নিজে নিজে কোনো উপায় নাই, কিন্তু তারা এক্সট্রা কেমিক্যাল অর্থাৎ বাইন্ডার আমরা যেটা বলছি সেটির মাধ্যমে ফেব্রিকে অ্যাপ্লাই করতে পারি। তো এই ছিল আমাদের ফিচার অফ প্রিন্টিং, যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম কিছু বৈশিষ্ট্যাবলী। তো নেক্সটে আমরা চলে যাই, নেক্সট স্লাইডে আমাদের বলা হচ্ছে প্রসেস ফ্লো চার্ট অফ টেক্সটাইল প্রিন্টিং। তো টেক্সটাইল প্রিন্টিং করতে গেলে আমাদের তো একটা প্রসেস ফ্লো চার্ট লাগবেই। প্রথমে বলা হচ্ছে ফেব্রিক প্রিপারেশন। তো ফেব্রিক প্রিপারেশনে কি কি আসবে, ফেব্রিকটাকে আমাদের অবশ্যই প্রিপেয়ার করে নিতে হবে। সিনজিং যদি হেয়ার এজিয়ারি থাকে সেটা সিনজিং করতে হবে, যদি ওভেন ফেব্রিক হয় সেটা ডিসাইজিং করতে হবে, ব্লিচিং করতে হবে, স্কাউরিং করতে হবে। এগুলো করার ফলে কি হবে, ফেব্রিকটা সাদা হবে এবং ফেব্রিকের অ্যাবজর্বেন্সে আসবে, ফেব্রিকের গায়ে কোনো এক্সট্রা ফাইবার থাকবে না বা অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল এগুলো থাকছে না। ওকে, ফেব্রিকটা আমরা প্রিট্রিটেড করে নিলাম। মানে ফেব্রিকটা পানি খায় বলে না, যে অ্যাবজর্বেন্সি থাকা মানে কি, স্কাউরিং এর হইছে এটা বুঝবো কেমনে, স্কাউরিং হলে কি প্রভাব পড়ে ফেব্রিকের উপর, সেটি পানি খায়। প্রিপারেশন অফ দ্য প্রিন্টিং ডিভাইস, এরপরে আমাদের চিন্তা করতে হবে আমরা কি দিয়ে প্রিন্টিং করব। সেটা ব্লক হতে পারে, ওই যে হাতের মধ্যে কাঠের ব্লক হতে পারে, ফ্ল্যাট হতে পারে বা রোটারি হতে পারে, রোটারি স্ক্রিন প্রিন্টিং, রোলার হতে পারে, এটসেট্রা। তো যে কোনো একটা টেকনিক আমাদের অবলম্বন করলেই হবে, যেটাতে আমরা চাই। এরপর আসি প্রিন্ট পেস্ট প্রিপারেশন। তো আমাদের ফেব্রিক প্রিপেয়ার হলো, আমরা কি দিয়ে প্রিন্ট করব সেটা প্রিপেয়ার করলাম। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট প্রিন্ট পেস্ট প্রিপারেশন, এই প্রিন্ট পেস্ট প্রিপারেশনটা আমাদের কিভাবে করতে হবে। আমাদের সাধারণত বিভিন্ন প্রকার প্রিন্টিং অক্সিলারিজ কেমিক্যাল থাকে, ডাইস দিতে হবে, থিকেনার দিতে হবে, যদি পিগমেন্ট হয় বাইন্ডার, ফিক্সার এগুলো দিতে হবে, তারপর আরো যে আমাদের আদার্স কেমিক্যাল গুলো রয়েছে অক্সিলারি কেমিক্যাল গুলো সেগুলো দিতে হবে, সবগুলো দিয়ে একটা প্রিন্ট পেস্ট তৈরি করতে হবে। এখন বাজারে পেস্টটা পাওয়া যায়, শুধুমাত্র সেখানে আমরা ডাইস বা পিগমেন্টটা অ্যাড করে প্রিন্ট করে থাকি, সুবিধা হয়েছে। প্রিন্টিং উইথ সার্টেন স্টাইল এন্ড মেথড, এরপরে কোন মেথডে করব সেখানে নানা প্রকার মেথড রয়েছে, স্টাইল রয়েছে আমাদের, যেমন হ্যান্ড কি ব্লক or স্ক্রিন প্রিন্টিং, হ্যান্ড আউট or অটোমেটিক, বার্ন আউট, ডিরেক্ট, ডিসচার্জ, আমরা সবগুলি দেখবো। ওকে, প্রিন্টিং হলো, তারপর সেটাকে ড্রাই করতে হবে, অর্থাৎ প্রিন্টিং এর পরে একটু শুকাতে হবে। তো শুকালে ডাইটা এর সাথে লেগে যাবে, ফিক্সেশন বাই কিউরিং, স্টিমিং, তারপর এটা আমরা ড্রাইং এর পর সেটাতে স্টিমিং বা কিউরিং এ যাব। তো কিউরিং এ মোটামুটি 100 থেকে 102 বার একটু বেশি হতে পারে, 15 মিনিটের মতো আমরা স্টিমিং করব, ফলে ডাই এবং ফাইবার ভিতরে প্রবেশ করে পরস্পরের সাথে বন্ড তৈরি করবে বলে আমরা ধরে নিচ্ছি বা ধরে নেই। প্রিন্টিং এর ফিক্সেশনের পর আমাদের এক্সট্রা কিছু ডাই থাকবে যেগুলো বাইরে থাকবে, সেগুলো ফাইবারের ভিতরে প্রবেশ করবে না, সেগুলোর জন্য আমরা কি করব, সপিং করব বা ওয়াশিং করব, অর্থাৎ এক্সট্রা যে ডাইটা বাইরে লেগে আছে সেটার জন্য আমরা ওয়াশিং করব।
ডান। এরপরে ফাইনাল ড্রাই, ওয়াশিং এর পরে একবারে শুকিয়ে ফেলবো, দেন ডেলিভার। এখানে একটা ফ্লো চার্ট দেওয়ার আমি চেষ্টা করেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে প্রথমে একটা গ্রে ফেব্রিক, সেটাকে স্কার্ফলেস করে রেডি করা হলো, তারপর এখানে আবার প্রিন্ট পেস্ট প্রিপারেশন করা হচ্ছে। ঠিক আছে, এরকম সাদা পাওয়া যায়, তো এর সাথে কালার এড করে এরকম করা যায়। এরপর সেটা আমরা একটা ব্লক দিয়ে একটা সুন্দর একটা মাসের ডিজাইন দিয়ে, মনে করো তুমি বাজার থেকে একটা পাঞ্জাবি কিনে এনেছো, এখানে যদি তুমি তোমার মতো 2-4 ডিজাইন করতে চাও, করতে পারো। এগুলো সব ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায়, তো সেখানে একটা এক্সট্রা লুক বা যুক্ত হয়। তারপর সেটাকে হালকা একটু ড্রাই করব, তারপর সেটা কিউরিং করব, কিউরিং এর পর সেটাকে ওয়াশিং করব, আমার এক্সট্রা যে ইয়েগুলো রয়েছে সেগুলো চলে যাওয়ার জন্য, এন্ড দেন ফাইনাল ড্রাই করব। ঠিক আছে, নাও ডিফারেন্স বিটুইন ডাইং এন্ড প্রিন্টিং খুবই কমন একটা জিনিস আমাদের। ডাইং এবং প্রিন্টিং এর ভিতরে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি সেটা যদি আমরা দেখি, বলা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছি যে ইউনিফর্ম কালারেশন অ্যালং উইথ দ্য লেন্থ এন্ড উইডথ, অর্থাৎ ডাইং এর সময় যে কালারটা হবে সেটা পুরো ফেব্রিকে সেম হবে, একই রকম। অর্থাৎ ডাইং এ কোথাও হবে কোথাও হবে না, এরকমটা না, পুরো ফেব্রিকে একসাথে হবে। বাট প্রিন্টিং এ কালার ইজ অ্যাপ্লাইড ফ্রম ডিজাইন, সব জায়গায় হবে না, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন। এটা যদি ফুল হয় ফুলের মতো, পাখি হয় পাখির মতো, পাতা হলে পাতার মতো। নো লোকালাইজড অ্যাপ্লিকেশন, এ ধরনের কোনো লোকালাইজড অ্যাপ্লিকেশন নাই, বাট ইন কেস অফ প্রিন্টিং দে আর লোকালাইজড অ্যাপ্লিকেশন। ব্যাক এন্ড ফেস সাইডস আর সেম, রাইট ফেব্রিকের ব্যাক সাইড এবং ফেস সাইড সেম, কারণটা হচ্ছে ফাইবারের ভিতরে রংটা ঢুকবে এবং ফাইবারে সেটা ডাইং হচ্ছে। বাট ইন কেস অফ দ্য প্রিন্টিং সাধারণত ডাইটা ফেস সাইডে থাকে, ব্যাক সাইডে থাকে না। আমাদের যাদের প্রিন্টের শার্ট গুলো রয়েছে, তোমরা যদি ব্যাক সাইডটা উল্টে দেখো দেখবে যে সেই সাইডে কিন্তু কালার নেই। তো ডাইড এবং প্রিন্টেড ফেব্রিক চেনার একটা উপায়, তবে যেই ক্ষেত্রে ডাইং করে প্রিন্টিং করা হয় সেই ক্ষেত্রে একই ঘটনা, ডিজাইন গুলো এক সাইডে থাকবে আর এক সাইডে থাকবে না। সেক্ষেত্রে আবার বেস কালার দেখে মনে করতে পারো যে এটা কি, মনে করো বেস কালার ব্লু, ডাইং করা হয়েছে প্রথমে, তো এর উপরে তারপর লাল দিয়ে প্রিন্ট করা হয়েছে মাছ, তো এখন তাহলে উপরের দিকে শুধু মাছ থাকবে, ভিতরের দিকে থাকবে। সো back and face sides are different. Applied in aqueous medium of low viscosity, applied viscous medium in paste form, এনে এরকম কোনো ভিসকোসিটি থাকে না, পানিতে অ্যাপ্লাই করি, আর অ্যাপ্লাইড ইন ভিসকস মিডিয়াম ইন পেস্ট ফর্ম, আমরা কিন্তু পেস্ট ফর্মে অ্যাপ্লাই করি। থিকেনার ইজ নট ইউজড, এখানে বলা আছে থিকেনার ইউজ, থিকেনার যেটি হচ্ছে অন্যান্য কেমিক্যাল সহ এটাকে ধারণ করবে সেটাকে আমরা থিকেনার বলি, আমাদের প্রিন্ট পেস্টের প্রধান উপাদান। ম্যাটেরিয়াল টু লিকুইড ইজ টু হায়ার, কারণ 1:5 থেকে শুরু করে 1:10, 20 সবগুলো ঠিক করি। ম্যাটেরিয়াল টু লিকুইড ইজ ভেরি লোয়ার, কারণ কি একটু পেস্ট বানিয়েছি আমরা। নো স্পেসিফিক ডিজাইন ইজ নিডেড, এখানে কোনো ডিজাইন প্রয়োজন নেই, বাট ইন দিস কেস ডিজাইন আর নিডেড। ইয়ার্ন ফেব্রিক ক্যান বি ডাইড, অনলি ফেব্রিক ইজ প্রিন্টেড, তবে স্পেশাল কেসে সাধারণত আমরা ইয়ার্ন প্রিন্ট করতে পারি। কিরকম করে, মনে করো এরকম করে ইয়ার্ন গুলোকে সাজিয়েছো তুমি সোজা সোজা করে, এখন এখানে প্লাস্টিক দিয়ে চিপে রেখেছো, এখানে কোনো একটা বাধার সৃষ্টি করেছো, এখানে লাল দিলা, এখানে গ্রিন দিলা, এখানে ব্লু দিলা, তাহলে কি স্পেস ডাইং হলো না? যখন মেশিনে করা হয় এরকম একটা প্যাকেজ থাকে, সেই প্যাকেজের 3 দিক থেকে বা 4 দিক থেকে 4টা সিরিঞ্জ এসে কালার পুশ করে। তো এই হচ্ছে আমাদের ডাইং এবং প্রিন্টিং এর মধ্যে বেসিক যে ডিফারেন্স গুলি সেগুলো আমরা দেখলাম। নাও দ্য প্রিন্টিং ইনগ্রেডিয়েন্টস, যেগুলো দিয়ে আমরা প্রিন্ট পেস্ট বা এগুলো তৈরি করবো, সেটি প্রথমেই তাহলে আমরা চলে আসতেছে, আমরা যদি দেখি সেটি হচ্ছে ডাইস অর পিগমেন্ট, যেটা দিয়ে আমরা কালারেশনের পার্থক্য দেখবো। হোয়াইটিং এজেন্ট, ফেব্রিকটা যেহেতু প্রিন্ট হবে সেহেতু ফেব্রিকটাকে সোয়েল করা দরকার, এগুলো তো এমনি ওয়াটার থেকে তারপরে হোয়াইটিং এজেন্ট ইউজ করবেন, এই ক্ষেত্রে তো আবার ওয়াটার কম থাকে, তো সেই ক্ষেত্রে হোয়াইটিং এজেন্টটা দরকার ফেব্রিকটাকে সোয়েল করার জন্য, ফাইবারটাকে সোয়েল করার জন্য, যেন তার ভিতরে আমার ডাইসটা ঢুকে। তারপর রয়েছে যে থিকেনার,
থিকেনার হচ্ছে মেইন উপাদান আমাদের যে এখানকার প্রিন্ট পেস্টের সাথে আমাদের যে সবগুলো কেমিক্যাল যেগুলো রয়েছে, ডাইস, হোয়াইটিং এজেন্ট, ডিফর্মিং এজেন্ট, সবগুলোকে ধারণ করতে হচ্ছে থিকেনা। ঠিক আছে, যে বিষয়টা এরকম, তুমি একটা আটার গুলো বানালা, সেখানে কালার দিলা, সেখানে লবণ দিলা, ঠিক আছে, সেখানে তেল দিলা, সবগুলোই কিন্তু ধারণ করছে ওই আটার গুলো। লাইক সলভেন্ট ও ডিসপার্সিং এজেন্ট, ইন কেস অফ যখন আমরা ডিসপার্স ডাইকে যাবো তখন আমাদের সাধারণত ডিসপার্সিং এজেন্টও দরকার হয়। কারণ আমরা জানি যে সাধারণত ডিসপার্স ডাই সমূহ ইনসলিবল, তো এখন এটাকে পানিতে একটু ডিসপার্স করার জন্য সাধারণত আমরা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য ডিসপার্সিং এজেন্ট ইউজ করি। ডিফর্মিং এজেন্ট অনেক সময় ফোম ফরমেশন হয়, যাতে করে প্রচুর পরিমাণে ডাইস বা পিগমেন্ট সমূহ নষ্ট হয়ে থাকে। সেই জন্য আমরা সাধারণত কি করে থাকি, ডিফর্মিং এজেন্ট ইউজ করি। অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট আমাদের বিভিন্ন ডাইসের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে সাধারণত অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট প্রয়োজন হয়। যেমন ভ্যাট, তারপর অ্যাজোইক, এগুলোর ক্ষেত্রে আমাদের অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট প্রয়োজন হয়। ক্যাটালিস্ট এন্ড অক্সিজেন ক্যারিয়ার, এটু মাঝে মাঝে প্রয়োজন হয়। অ্যাসিড এন্ড অ্যালকালিও প্রয়োজন হয়ে থাকে। ক্যারিয়ার এন্ড সুয়েলিং এজেন্ট, যখন আমরা ডিসপার্স ডাই অর্থাৎ পলিস্টার ফাইবার প্রিন্ট করতে যাব তখন এটি দরকার হয়ে থাকে। এছাড়াও আরো অন্যান্য অনেক কেমিক্যাল রয়েছে যেগুলো আমাদের দরকার হয়ে থাকে। তাহলে চলো এবার প্রিন্ট পেস্টের ডিটেইলস আমরা একটু যাবো। প্রথমে আসছে থিকেনার। থিকেনার ফাংশনটা কি বলা আছে, টু গিভ রিকোয়ার্ড ভিসকোসিটি অফ দ্য প্রিন্টিং পেস্ট। ওই যে বললাম যে ভিসকোসিটিটা যে আনবে সেটাই হচ্ছে থিকেনার। যেমন সিএমসি হতে পারে, তারপর সোডিয়াম অ্যালিজিনেট হতে পারে। To prevent premature reaction between chemicals and contained in print paste. তো এইখানে যে আমরা কেমিক্যাল এবং একই সাথে অন্যান্য প্রিন্ট পেস্ট ডাইস বা অন্যান্য কিছু মেশাচ্ছি, তো এখন এরা যদি আগে ভাগে বিক্রিয়া করে ফেলে তাহলে তার ফাইবারের সাথে করবে না। তো এই ধরনের যে প্রিমেচুর রিঅ্যাকশন, এটাকেও কিন্তু বাধাগ্রস্ত করে থেকে না। টু হোল্ড দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দ্য প্রিন্ট পেস্ট, এবং প্রিন্ট পেস্টের সমস্ত উপাদানকে সাধারণত সে হোল্ড ধারণ করে থাকে। সেখানে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম অ্যালিজিনেট, ফাইন গাম, ব্রিটিশ গাম, সিএমসি এটসেট্রা। এখানে সোডিয়াম অ্যালিজিনেট, সিএমসি, কিছু ফাইন ন্যাচারাল, এগুলো ন্যাচারাল, এগুলো বেশি ব্যবহৃত হয় আর্টিফিশিয়াল। ডিফর্মিং এজেন্ট টু প্রিভেন্ট দ্য ফোম জেনারেশন ডিউরিং প্রিন্টিং, যেমন সিলিকন, ডিফর্মার, সালফেটেড অয়েল, পারভিনল কেপি, ইমালসিফাইড পাইন অয়েল এটসেট্রা, এগুলো দিলে আমার ফোম ফর্ম। অক্সিডাইজিং এজেন্ট তাহলে অক্সিডাইজ করবে টু ডেভেলপ দ্য ফাইনাল কালার ডিউরিং স্টিমিং এন্ড সাবসিকুয়েন্ট আফটার। যেমন আমরা ভ্যাটের ক্ষেত্রে যদি দেখি যে ভ্যাটের ক্ষেত্রে ইনসলিবল ডাইটাকে সলিবল করে ডাই করে আবার অক্সিডেশন করবে। তো আমরা জানি অ্যাসিস্ট টু ডাইফিক্সেশন, ডাইফিক্সেশনকে অ্যাসিস্ট করতে ব্যবহৃত হয় সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, ডেসিসল, অ্যামোনিয়াম ক্লোরাইড, গ্লুটিগল, সোডিয়াম, পটাশিয়াম নাইট্রোমেট এটসেট্রা। রিডিউসিং এজেন্ট কিন্তু আমাদের যে কিছু কিছু ডাইস আছে যখন তাদেরকে রিডিউস করতে হয়, ইনসলিবল থেকে সলিবল করতে হয়, যেমন ইউজ ফর রিডাকশন অফ ডিফারেন্ট ডাইস, ইউজ ফর মেইনলি ডিসচার্জ প্রিন্টিং এর ক্ষেত্রে। ডিসচার্জ প্রিন্টিংটা হচ্ছে তোমার যে বেস ফেব্রিকটা রয়েছে, সেই বেস ফেব্রিকটার যে কালারটা রয়েছে সেই কালারটা তুমি মনে করো যে মাঝখান থেকে উঠাতে চাও। এটা মনে করো একটা জিড কালারের ফেব্রিক ডাইং করেছো, এখানে মাঝখান থেকে তুমি কালার উঠাতে চাও, তখন এই ধরনের যে প্রিন্টিংটা সেটাকে আমরা সাধারণত ডিসচার্জ প্রিন্টিং বলে থাকি। আমরা দেখবো to destroy the color from ground of the fabric to make the insoluble dyes to soluble, এই সমস্ত কাজে সাধারণত রিডিউসিং এজেন্টটা ব্যবহৃত হয়। তো যেমন উদাহরণ হিসেবে সোডিয়াম হাইড্রোসালফাইড, এটা খুবই কমন, আমরা ভ্যাট এবং সালফারের সময় দেখেছি। এস্টানাস ক্লোরাইড, রঙ্গালাইট সি এটসেট্রা, এগুলো সাধারণত রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ক্যাটালিস্ট এন্ড অক্সিজেন ক্যারিয়ার, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে যে প্রিভেন্ট ফাইবার ড্যামেজ ডিউরিং স্টিমিং, স্টিমিং এর সময় যেন ড্যামেজ না হয়। অ্যাসিলারেট দ্য ফাইনাল কালার ডেভেলপমেন্ট বাই অক্সিডেশন, কিছু কিছু রাইসের ক্ষেত্রে। রিডিউস দ্য রিস্ক অফ অক্সিডেশন, কিছু কিছু অক্সিডেশন রিস্ক কম।
কপার সালফেট, অ্যামোনিয়াম হ্যান্ডেট, পটাশিয়াম ফেরোসায়ানাইড এক্সেট্রা। অ্যাসিড এবং অ্যালকালি ফাংশন কি? টু মেইনটেইন পিএইচ, টু ডেভেলপ দ্য কালার অফ প্রিন্টেড ফেব্রিক, টু ফিক্স দ্য ডাই অন দ্য ফেব্রিক পার্মানেন্টলি। আমরা জানি যে বিভিন্ন ডাইসের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার পিএইচ অবলম্বন করে থাকি ডাইয়ের ক্ষেত্রে, তো প্রিন্টিং এর ক্ষেত্রে একইটাই, সেটি ভেরি করবে না। তো বিভিন্ন প্রকার ফেব্রিকের জন্য বিভিন্ন প্রকার পিএইচ দরকার, সেটি ইনশিওর করার জন্য আমরা সাধারণত অ্যাসিড অথবা অ্যালকালি ইউজ করি। যেমন রিয়েক্টিভ প্রিন্টিং এর জন্য আমাদের অ্যালকালাইন কন্ডিশন প্রয়োজন, ডিসপার্স প্রিন্টিং এর জন্য আমাদের অ্যাসিডিক কন্ডিশন প্রয়োজন। ওকে, তো এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি অর্গানিক অ্যাসিড, অ্যালকালি, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম অ্যাসিটেট। এরপরে সোয়েলিং এজেন্ট, যেটির কাজটা প্রিন্টিং অনেক বেশি, বলা হচ্ছে টু ক্রিয়েট দ্য বিগ সাইজ হোল অফ দ্য ফাইবারের ভিতরে, অর্থাৎ ফেব্রিকটা সোয়েল হলে, ফুলে উঠলে তো তার ভিতরে হোল সৃষ্টি হবে। To help the swell of the fiber structure, to reduce crystallinity, we know about that যে আমরা crystallinity পড়েছি যে ক্রিস্টাল যত হবে, স্ট্রাকচারটা যত বেশি সুসজ্জিত হবে, ডাই কিন্তু তার ভিতরে ঢুকতে পারবে না। সেজন্য যখন স্ট্রাকচারের অ্যামরফাস হবে, একটু এবড়ো থেবড়ো হবে, এদিক সেদিক হবে, তখন তার ভিতরে ডাই প্রবেশ করতে পারবে। টু হেল্প দ্য ইজি পেনিট্রেশন অফ ডাই মলিকুল ইনসাইড দ্য ফাইবার পলিমার, ফাইবার পলিমার কি করা হচ্ছে যেন ভিতরে ঢুকতে পারে, ফাইবার গুলো বা ডাই গুলো ঢুকতে পারে, সেজন্য আমরা ইউজ করে থাকি। যেমন পলিইথিলিন গ্লাইকল, ফেনলস, ডাইইথিলিন গ্লাইকল এক্সেট্রা সাধারণত সুইলিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করুন। ওকে, কেরিয়ার, কেরিয়ার কাজটাই হচ্ছে পলিস্টার ডাই। বলা হচ্ছে ইউজ ফর ফিক্সিং ডিসপার্স ডাইস অন পলিস্টার, পলিস্টার উড প্ল্যান্টস টেম্পারেচার বিলো 150 না 105 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আবার ভুল করে 150 লিখে রেখো, তোমরা তো আবার তাই লিখো, দেখে দেখে লেখো, তো ওই জন্য একটু ঝামেলা হয়। কেরিয়ারটা কি হচ্ছে যে আমরা জানি নর্মাল পলিস্টারের ডাইং টেম্পারেচার 130 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 130 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি কেউ করতে না চায়, সেই ক্ষেত্রে কেরিয়ার ইউজ করে 100 ডিগ্রি বা 105 নিয়ার অ্যাবাউট 100 বয়েল টেম্পারেচারে করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে পলিস্টার সোয়েলিংটা সেভাবে হবে না, হবে অল্প হবে, এবং ফলে গ্যাপগুলো ছোট ছোট হবে, এবং এই গ্যাপ ছোট ছোট গ্যাপগুলোতে ডাইসগুলোকে ধরে ধরে ঢুকাবে হচ্ছে এই কেরিয়ার। এক্সাম্পল ডাইফেনল, অর্থোফেনল, ট্রাইক্লোরোবেনজিন এটসেট্রা। এটা গেল কেরিয়ার এবং সোয়েলিং এজেন্টের কাজ। ওদের আরো কিছু রয়েছে, মিসলেনিয়াস এজেন্ট বলতে আরো বিভিন্ন প্রকার কেমিক্যাল যেগুলো ইউজ করা হয়, যে অ্যাসিস্ট ডাইফিকটেশন, অ্যাবজর্ব ময়েশ্চার, ফেসিলিটেট সাবসিকুয়েন্ট ওয়াশিং অফ এটসেট্রা। ইউরিয়া যেমন আমরা গ্লিসারিন, তো ইউরিয়া সাধারণত হাইগ্রোস্কোপিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এটি বাতাসের থেকে ময়েশ্চার থেকে বাতাস থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে ওয়াটার দেয়। তো এটি সাধারণত আমরা প্রিন্ট পেস্টে মাঝে মাঝে ইউরিয়া ইউজ করে থাকি। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এছাড়াও আরো কিছু আমরা অক্সিডাইজিং এজেন্টের কথা পড়েছি, ওটা দুর্বল, সবল, এটা একটু দুর্বল। বলা হচ্ছে ডিউরিং স্টিমিং of color, ego color না, the partial color can be destroyed by the effect of reducing. তো সেই ক্ষেত্রে যখন দেখা যায় যে রিডিউসিং এজেন্টটা বা অক্সিডাইজিং এজেন্টটা খুব বেশি শক্তিশালী, তো সেটার ক্ষেত্রে আমরা একটু হালকা মাইল্ড করে নেই বা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি, যেমন লুটিকল, রেসিস্ট সল্ট ইত্যাদি। এছাড়াও আরো কিছু দরকার, যেমন বাইন্ডার এবং ফিগার। আমরা সাধারণত যখন পিগমেন্ট দিয়ে প্রিন্টিং করতে চাই, তখন আমাদের এই কয়েকটা জিনিস দরকার। প্রথমত বাইন্ডার, যে কথাটি বলছিলাম যে একটা পোস্টার যদি আমরা দেওয়ালে লাগাতে চাই, তো পোস্টারের সাথে দেওয়ালের তো কোনো কিছু নেই, ফলে সেখানে যখন আমরা আঠা দিচ্ছি তখন কিন্তু পোস্টারটা দেওয়ালের সাথে লেগে যাচ্ছে। তো একইভাবে পিগমেন্ট গুলো ফাইবারের সাথে লাগাতে গেলে আমাদের এরকম একটা অ্যাডহেসিভ সাবস্টেন্সের দরকার। বলা হচ্ছে the pigment has no affinity to the fiber, therefore in order to coat the pigment and protect the mechanical aversion, a binder is added to the printing paste. Binders are in general safe cross-linking polymer which are reticulated during fixation step, and they are supplied in aqueous polymer dispersion based mainly on acrylates and less commonly butadiene and vinyl acetate সাধারণত হয়ে থাকে।
এই সমস্ত কেমিক্যাল গুলো কি করছে, ওই যে পিগমেন্টটাকে ধরে ফাইবারের সাথে আটকে রাখছে, যেন মেকানিক্যাল কোনো অ্যাবারশন বা যে কোনোটাই হোক না কেন, সেটা কালার ফাস্টেন্সও হতে পারে, যেন উঠে চলে না যায়। ওকে, মানে সেটি অ্যাডহেসিভ লাইন। এছাড়াও ফিক্সিং এজেন্ট দেওয়া হয়ে থাকে, বলা হচ্ছে এডিশনাল ফিক্সিং এজেন্টস আর সামটাইম নেসেসারি টু এনহান্স দ্য লেভেল অফ ওয়েট ফাস্টেন্স। ওয়েট ফাস্টেন্স মানে যখন আমরা এটাকে ওয়েট কোনো কন্ডিশনে চুবাবো বা ওয়েট কোনো কন্ডিশনের ভিতর দিয়ে এটি যাবে, ফলে এখান থেকে যেন পিগমেন্ট পার্টিকেল গুলো উঠে চলে না যায়, সেই জন্য আমরা সাধারণত ওয়েট ফাস্টনেসটা করে থাকি, বা ওয়েট ফাস্টনেসটা ইমপ্রুভ করার জন্য ফিক্সিং এজেন্ট ইউজ করে থাকি। আমরা দেখেছি আমাদের কিছু কিছু ডাইসের মধ্যেও ওয়াশ ফাস্টেন্স গুলো খারাপ, মানে তারা পানি পেলে চলে যায়। তো এই ক্ষেত্রে পিগমেন্ট, তো এই যে পিগমেন্টটা উঠবে কি উঠবে না সেটা ডিপেন্ড করছে আমরা যে আঠাটা ইউজ করছি, অর্থাৎ আমরা যে বাইন্ডারটা ইউজ করছি তার উপরে। যত ভালো বাইন্ডার ইউজ করবো স্ট্রং শক্তিশালী হবে। তো তারপরেও আমরা সাধারণত ফিক্সিং এজেন্ট ইউজ করে থাকি, স্পেশালি স্মুথ সাসেস পেস বা মেলামাইন ফর্মালডিহাইড, ঠিক আছে। এই ধরনের আমরা সাধারণত এই পারপাসে ইউজ করে থাকি। তো ইন অর্ডার টু রিডিউস দ্য কনসেন্ট্রেট ফর্মালডিহাইড এমিশন, যেহেতু ফর্মালডিহাইড একটু খারাপ, মডিফাইড কম্পাউন্ডস সাধারণত ব্যবহার করা হয়, বা নতুন কোন কম্পাউন্ডস এই ধরনের ফিক্সিং এজেন্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তবে বাইন্ডারটা হচ্ছে প্রধান, এর সাথে যদি এক্সট্রা ভাবে দিতে চাও সেই ক্ষেত্রে ফিক্সিং এজেন্টটা দেওয়া যেতে পারে। তবে পিগমেন্ট প্রিন্টিং এর ক্ষেত্রে বাইন্ডারটা মাস্ট, নাহলে তো সেটা আটকাবে না, এর সাথে ফিক্সিং এজেন্ট দেওয়া যেতে পারে। ওকে, আমরা সবগুলো পড়ে এসেছি। নাও থিকেনার সম্পর্কে আরেকটু বলার চেষ্টা করা হচ্ছে, তো এটি প্রধান উপাদান বলছে টেক্সটাইল থিকেনার আর হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ডস, মানে হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ডস thick and giving viscous paste in water. Okay, this important is thickness and plasticity to the print paste so that it can be applied to the fabric surface without spreading and capable of maintaining design outline under high pressure. দেখো তো, এই যে থিকেনার ছাড়া বাকি যে সমস্ত কেমিক্যাল সবই তো লিকুইড। তো লিকুইড লিকুইড যদি একসাথে মিক্স করি সেটা তো লিকুইডই হবে, তাই না? এখন তাহলে যদি লিকুইড হয় তাহলে তো আর সেটাকে ফেব্রিকে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো এই লিকুইডটাকে যখন আমরা একটু ভিসকস পেস্ট বানাবো, তো আমরা ময়দা জাল দিলে কি হয়, ভিসকস পেস্ট হয় না? বা তো ওই এর ভিতরে যখন এ ধরনের কোনো সাবস্টেন্স দেবো যেটাকে আমরা থিকেনার বলছি, ফলে কি সেটা একটা ভিসকস পেস্ট দিবে এবং তার ভিতরে বাকি যে কেমিক্যাল গুলো আছে সেগুলো থাকছে। বলা হচ্ছে টু কিপ রিকোয়ার্ড ভিসকোসিটি টু দ্য প্রিন্টিং পেস্ট টু প্রিভেন্ট দ্য প্রিমেচুর রিঅ্যাকশন বিটুইন কেমিক্যাল এন্ড ওরিয়েন্টেড পেস্ট এন্ড টু হোল্ড দ্য ইনগ্রেডিয়েন্টস, আমরা দেখেছি এগুলো জেনেছি, সোডিয়াম অ্যালিফাইনগাম সিএমসি এক্সেট্রা। এখন এই থিকেনার সিলেকশনটা অনেক বড় একটা ইস্যু, যে আমাদের কি ধরনের থিকেনার সিলেক্ট করতে হবে। ফ্যাক্টরস টু বি কনসিডার্ড টু সিলেক্ট a choice of a thickener. মার্কেটে অনেক প্রকার থিকেনার আছে, অনেক টাইপসের আছে, তো তাদের বৈশিষ্ট্যগুলি সাধারণত এক এক রকম। আমি কোন প্রিন্টিং এর জন্য কোন ধরনের থিকেনার ইউজ করব এটা সাধারণত ডিপেন্ড করছে আমার প্রিন্টিং নেচারটা কিরকম সেটির উপরে। তো এখানে দেখি কি কি ফ্যাক্টরস রয়েছে যেগুলো সাধারণত আমাদেরকে কনসিডার করতে হয়। প্রথমত যেটি হচ্ছে যে কম্প্যাক্টেবিলিটি উইথ ডাইস এন্ড কেমিক্যালস, এটি আমরা যে ডাইস এবং কেমিক্যাল গুলো ইউজ করব সেটার সাথে কম্প্যাক্টেবল কিনা, সেটা কি সাথে বিক্রিয়া করে নাকি করে না, নাকি ইনার থাকে কি। প্রিন্টিং পেস্ট স্টেবিলিটি আছে কিনা, স্টাইল এন্ড মেথডস অফ প্রিন্টিং, কোন স্টাইল মেথডে প্রিন্ট করব সেটি, প্রপার্টিস অফ ড্রাইড থিকেনার ফিল্ম, অর্থাৎ এটি যখন শুকনো হয়ে যাবে তখন এটা কিরকম হবে, এটি কি উঠে চলে আসবে, এটা কি ফিল্ম তৈরি করবে নাকি এটা খটখটে হবে, বা মানে আটা শুকালে যেরকম এরকম উঠে চলে আসবে কিনা। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ তুমি একটা প্রিন্ট করলা, প্রিন্ট করার পর যদি সেটা শক্ত হয়ে উঠে চলে আসে তাহলে তো হলো না। সো প্রপার্টিস অফ দ্য ড্রাইড থিকেনার ফিল্ম, ইফেক্ট অফ কালারিয়াল সাচ এস ডিফিউশন, ফিক্সেশন, এগুলোতে কোনো ঝামেলা হয় কিনা, প্রিপারেশন অফ দ্য রিমুভাল অফ দ্য থিকেনার, কস্ট, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটাকে আমরা বিওডি বলে থাকি। তোমাদের ওয়েট প্রসেসিং টেকনোলজি 1 তো পড়ছি আমরা, এটারই প্রথম যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা জেনেছি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি, তোমাদের মনে আছে কিনা। অর্থাৎ আমাদের যে পরিবেশ মানে দূষিত ম্যাটার গুলো যখন বায়োলজিক্যালি
সাম অর্গানিক সাবস্টেন্স বা মাইক্রো অর্গানিজম এগুলোকে খেয়ে ফেলছে, সেটা কত অক্সিজেন লাগছে মোটামুটি 5 or 7 ডেজে, সেটিকে আমরা সাধারণত বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে থাকি। তো আমরা যে থিকেনারটা ইউজ করব সেটি পরিবেশের জন্য কতখানি ক্ষতিকর হবে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো সাধারণত কনসিডার করা হয়। তো বিশেষ করে ন্যাচারাল থিকেনার কিছু পাওয়া যায়, তো ন্যাচারাল থিকেনারও ইউজ করা হয়। আরো একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আমি যে থিকেনারটা তৈরি করছি বা যে থিকেনারটা ব্যবহার করছি সেই থিকেনারটা ব্যবহার করে সেটার যে আউটলাইনটা অর্থাৎ প্রিন্ট করার পরে যে আউটলাইনটা সেটা কতখানি শার্প হচ্ছে। অর্থাৎ শার্প আমরা মেহেদি দেই না, তো মেহেদি দিলে কি ছড়িয়ে যায় একটু, মেহেদির মতো না, অর্থাৎ মানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করি অনেক সময় যে শার্প হয়, অর্থাৎ কত ক্লিন হচ্ছে, এ থেবড়ে যাচ্ছে না। হ্যাঁ, এটাকে বোঝাচ্ছে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এসেনশিয়াল কোয়ালিটি অফ প্রিন্টিং থিকেনার বলা হচ্ছে স্টেবিলিটি অফ কিপিং শুড বি গুড, ডেফিনেটলি হতে হবে। ইট শুড বি certain physical and chemical properties such as viscosity, flow property, ability to wear and adhere to internal surface of ইচিং অ্যান্ড ইনগ্রোভ রোলার। এটা আরেকটি প্রপার্টিস থাকা উচিত যখন প্রিন্ট করা হবে, প্রিন্টের পর সেটি ইনগ্রোভ রোলার দিয়ে যদি আমরা প্রিন্ট করি সেটাতে লেগে থাকবে কিনা, অথবা মানুষের হিউম্যান বডিতে সেটি কোনো প্রকার অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করবে কিনা সেটিও। ইট মাস্ট বি কম্প্যাক্টেবল উইথ ইনগ্রেডিয়েন্টস এন্ড প্রিন্ট বেসড, অন্যগুলোর সাথে কোনো রিঅ্যাকশনে যাবে কিনা, অর্থাৎ প্রিমেচুর রিঅ্যাকশন গুলোকে বাধাগ্রস্ত করে। ওকে, নাও আমরা যদি দেখি যে thickener film should dry properly and fabric prevent spreading of color by capillary action. Capillary action এর কথা তো আমরা জানি, ফিজিক্সেও পড়েছি, যে ওই চুইয়ে চুইয়ে যেন চলে না যায় বা বাইরে আমার যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনের বাইরে যেন চলে না যায় বা এরকম কোনো ডিসটরশন যেন সৃষ্টি না হয়। The thickener should have affinity for the dye, should not keep dye from the fabric. Proper extraction of water and steam during should be ensured provide free space of the dye molecules toward the fabric. Thickener molecules should have control over free water pickup and do not carry the dye beyond the boundaries of the impression. The thickener should be cheap and available in abundance. আশেপাশে পাওয়া যায় এমন কিছু ব্যবহার করো যেটা নাই, তাহলে ওটা কোথা থেকে পাবো। আপনার পারফেক্ট প্রিন্টিং দ্য ইউজেবল মিডিয়া ব্লক রোলার এগুলোতে যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করে। এই তো মোটামুটি এই সমস্ত আমরা যদি এগুলো ইউজ করে থাকি, প্রপার্টিস গুলো মেনটেন করে থাকি, দেন আমাদের থিকেনারটা আশা করি ভালো হবে, বা একটা থিকেনার আদর্শ থিকেনার বলতে যা বোঝায় সেটা। সো নাও দ্য ক্লাসিফিকেশন অফ দ্য প্রিন্টিং থিকেনার। তো ক্লাসিফিকেশন যদি আমরা দেখি প্রিন্টিং থিকেনারে, সাধারণত সেখানে ন্যাচারাল, মডিফাইড এবং সিনথেটিক আমরা 3 প্রকার দেখতে পাচ্ছি। তো ন্যাচারালের ভিতরে যেটা সিরিয়াল স্টার্স অর্থাৎ স্টার্স বেস, যেগুলো মেজাই স্টার্স অর্থাৎ ময়দা বা এগুলো তো আমাদের সেই আগে থেকেই চলে আসছে, এটা হতে পারে। তারপর হচ্ছে প্লান্ট থেকে, যেটা গাম অ্যারাবিক বলছি আমরা, রুটস এন্ড সিডস থেকে লোকাস্ট, বিফ গাম। তারপরে হচ্ছে সি উইডস থেকে সাধারণত সামুদ্রিক আছে সোডিয়াম এলজিনেট। তো এই সোডিয়াম এলজিনেটটা মোটামুটি ব্যবহৃত হয়। ন্যাচারাল থেকে একটু মডিফাই করে সাধারণত মডিফাইড করা হয়। মডিফাইড মানে কিন্তু সিনথেসিস নয়। তো এই মডিফিকেশন গুলো হয়তো একটু মডিফিকেশন হয়েছে, যেমন ন্যাচারাল সেলুলোজ থেকে যখন সেলুলোজ গুলোকে ম্যানমেড করে তৈরি করা হচ্ছে তখন আমরা সেটাকে ভিসকোস বলছি। এরকম স্টার্চ ডেরিভেটিভস যেমন ব্রিটিশ গাম, তারপরে বলা হচ্ছে সেলুলোজ ডেরিভেটিভস যেমন সিএমসি, গাম ডেরিভেটিভস ইন্ডালাকা এটসেট্রা। সিনথেসিস করে অর্থাৎ প্রাকৃতিক উপাদানগুলো রিঅ্যাকশনের মাধ্যমে সিনথেসিস করে যখন নতুন কোনো থিকেনার তৈরি করা হয়, যেমন অ্যাক্রাইলিক, ভিনাইল কম্পাউন্ড, পলিফিনাইল ক্লোরাইড, এগুলো প্রচন্ড মানে খুবই ব্যবহৃত। তো এই হচ্ছে আমাদের থিকেনার ক্লাসিফিকেশন। আমরা যদি দেখি নাও স্টাইল অফ প্রিন্টিং, আমরা কিছু স্টাইল সম্পর্কে জানবো যেটা প্রিন্টিং এ আমাদের সাহায্য করবে। তো স্টাইল প্রিফার্স 1 মিনিট আছে, কেটে গেলে আবার একটু জয়েন করো। স্টাইল প্রিফার্ড টু দ্য ম্যানার বাই হুইচ পার্টিকুলার অ্যাকশন অফ ইজ পারফর্মড। It is chemical
operation. Style of printing mean the manner in which the printing effect is produced. Okay, এটা বেশি হয়ে গেছে এটা নিচে। তো কি কি রয়েছে? ডিরেক্ট স্টাইল, ডিসচার্জ স্টাইল, ব্রেসেস স্টাইল, রেইজড স্টাইল, এজোইক স্টাইল, পেটাল স্টাইল, ফ্লক স্টাইল, বার্নআউট স্টাইল, ক্রিপ স্টাইল এক্সেট্রা, অনেকগুলো স্টাইল রয়েছে। তো চলো একটা একটা করে শুরু করি আমরা। প্রথমে আসছে ডিরেক্ট স্টাইল। ডিরেক্ট নাম শুনেই তো বোঝা যাচ্ছে যেটা ডিরেক্টলি অ্যাপ্লাই করবো, তাই না? অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করছি সেটি বলাতে, দিস ডাইস আর দ্য ডাইস আর প্রিন্টেড ডিরেক্টলি at required places of the multicolor design on the fabric, leaving the other portions white. Thus a multicolor print on the can be produced. অর্থাৎ একটা ডাইট হতে পারে বা এর উপর সরাসরি যখন আমরা পেস্ট অ্যাপ্লাই করছি, যেমন সেটি ব্লক প্রিন্টিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা দেখতে